হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি, কারণ আমি ছিলাম না, আমি একটু ঘুরতে গিয়েছিলাম। সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো ভিডিওটা। ছোট থেকে বড় সকলেই পাহাড়ে ঘুরতে গেলে মনের মধ্যে একটা স্বপ্ন থাকে যে হয়তো বরফ দেখতে পাবো। তাই আমরা ঠিক করি এবার স্নো ট্রিপে সিমলা মানালি ঘুরতে যাব। সেই মতো আমরা 2 মাস আগে টিকিট কাটি। চলো তাহলে দেখে নিই আমরা কিভাবে গিয়েছিলাম আর আমাদের সাথে কি কি হয়েছিল। তাই আমরা নেতাজি এক্সপ্রেসে গিয়েছিলাম। এটা হাওড়া থেকে কালকা অবধি যায়, তবে আমরা চণ্ডীগড় অবধি গিয়েছিলাম কারণ আমাদের পিক আপ ছিল চণ্ডীগড় থেকে। তাই রাতের খাবার, সকালের ব্রেকফাস্টের জন্য কেক, কলা, ডিম সেদ্ধ বাড়ি থেকেই নিয়ে গিয়েছিলাম, যতটা ট্রেনের খাবার অ্যাভয়েড করা যায়। প্রায় 27 ঘন্টা জার্নি, তবে পরের দিন তো ট্রেনের খাবার খেতেই হবে। এখন এখানেই যেরকম ঠান্ডা পড়েছে, ওখানে না জানি কীরকম ঠান্ডা। গরম জামা কাপড় নেওয়ার লাগেজই বেশি। যাই হোক, সব মোটামুটি গোছাগুছি করেই বেরিয়ে পড়লাম। ভীষণ একটা টেনশন হচ্ছিল, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। গোটা রাস্তাটা একটাই চিন্তা হচ্ছিল, সব নিয়েছি তো, কে জানি কিছু ফেলে গেলাম না তো। তো নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম, কারণ আমাদের ট্রাভেল এজেন্সি থেকে বলেছিল ওই হাওড়া স্টেশনের বড় ঘড়ির কাছে গিয়ে দাঁড়াতে। তো আমরা তো কাউকে চিনি না, যাই হোক গিয়ে দাঁড়ালাম। একে একে আস্তে আস্তে বুঝতে পারলাম যে সবাই এসে গেছে। 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 9:55-তে নেতাজি এক্সপ্রেস ছাড়ে। 9টা বাজতেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিল। ট্রেনে উঠে লাগেজ ঠিকঠাক করে সেট করে বসার পর একটা অদ্ভুত শান্তি মনের মধ্যে কাজ করছিল। যথাসময় আমাদের ট্রেন ছেড়ে দিল। পরের দিন ট্রেন ছুটে চলেছে এক রাজ্য থেকে আরেক রাজ্যের উপর দিয়ে। এই সুযোগে প্রত্যেকেই আমরা নিজের মতো করে একটু রিল্যাক্স করলাম, কারণ বাড়িতে এই সুযোগ সচরাচর আমরা পাই না। 1টা নাগাদ প্রয়াগরাজে গিয়ে ট্রেন দাঁড়ালো। ওখানে প্রায় 10 মিনিট স্টপেজ। ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেটে চলছিল। তো আমাদের রাত্রেবেলা 1:20-তে চণ্ডীগড়ে নামতে হবে। তো একটু যদি লেট করে ট্রেনটা, একদিকে সকলের পক্ষে তাহলে ভালোই হয়। বেশ ভালোই সময়টা কাটছিল, কিন্তু বিকেলের দিকে যখন হঠাৎ মোবাইল ঘাঁটতে গিয়ে দেখলাম মোবাইলে যে ভয়ানক তুষারপাত হয়েছে সিমলা মানালিতে, তখন না কীরকম একটা মনটা ছ্যাদ করে উঠল। যাই হোক, ঠিক 3:45-র সময় আমরা চণ্ডীগড়ে নেমে গেলাম। চণ্ডীগড় স্টেশনে এখন রেনোভেট হচ্ছে, তার জন্য এই লিফটে করে ওঠানামা, তো বেশ একটু সময় লাগলো। তো চণ্ডীগড় স্টেশনের বাইরে আসাতে আমাদের ফোন আসলো যে একটু এগিয়ে একটা ট্রাভেলার গাড়ি দাঁড়িয়ে আছে এবং সেই গাড়িতে আমাদের উঠতে হবে। সেই কথা শুনে আমরা লাগেজপত্র নিয়ে স্টেশন থেকে বেরিয়ে এগিয়ে গেলাম। দেখো বন্ধুরা, বাইরে ঘুটঘুট করছে অন্ধকার, আর কি ঠান্ডা তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, ড্রাইভার গেট খুলে দেওয়াতে সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে বসলাম এবং বাকিদেরও লাগেজ সব উপরে রাখার পর আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে ছেড়ে দিল। তবে ড্রাইভার বলল সিমলা থেকে এই চণ্ডীগড়ের যে মেন আসল রাস্তা, সেই রাস্তা বরফে ঢেকে গেছে, সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ঘুরপথে নিয়ে যাবে। একটা দুশ্চিন্তা নিয়ে আমরা রওনা দিলাম। প্রথম টোল ক্রস করলাম। এখনও আমরা সমতলে আছি, ভোরের আলো এখনও ফোটেনি। ধীরে ধীরে পাহাড়ে ওঠা শুরু হলো। চারিদিক কুয়াশায় ঢেকে গেছে। মনের ভেতর একটা ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু চারিদিকে যখন এই বরফের স্তূপ দেখতে পাচ্ছি, একটা ভয়ও কাজ করছে, কারণ এরম বরফের সম্মুখীন এর আগে আমি কখনো হইনি। আমাদের গাড়িতে যে কজন ছিল, যখন এই বরফ দেখতে পেয়েছে সকলেই বেজায় খুশি, খুব আনন্দ পেয়েছে। তখন আমাদের যাওয়াটা যেন
মনে হচ্ছে সত্যি সার্থক হয়েছে। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজছে। অবশেষে প্রায় 4.5-5 ঘন্টায় সিমলায় এসে পৌঁছে গেলাম। এই হোটেলের সামনে হোটেল শিবালিক ভিউ, এখানেই আমাদের থাকার ব্যবস্থা। এই গাড়ি এসে দাঁড়িয়েছে, লাগেজ এখনও নামানো হয়নি। আগের দিন যে স্নোফল হয়েছে তারই চিহ্ন চারিদিকে ছড়িয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে ওরা রুম অ্যালটমেন্ট করে দিল। তারপর রুমে গিয়ে যখন অ্যাটাচ যে ব্যালকনি রয়েছে সেখানে গিয়ে দেখি দুটো চেয়ার তখনও বরফে ঢেকে রয়েছে। এটা কিন্তু ঠিক কথা বন্ধুরা, আমরা সকলেই পাহাড়ে ঘুরতে যাই, কিন্তু ভাগ্যে যদি না থাকে তুমি বরফ কিন্তু দেখতে পাবে না। সিমলা প্রপারে নাকি 2-3 বছর বাদে স্নোফলটা হলো। কুফরি এইসব জায়গায় তো স্নোফল হয়, কিন্তু তো প্রপার সিমলাতে অনেক দিন বাদে হলো। যাই হোক, রেস্ট ফেস্ট নিয়ে দুপুরবেলাটা হলো আমাদের, ভালোই কাটলো। কিন্তু বিকেলে আমাদের প্ল্যান ছিল ম্যালে যাওয়া, কিন্তু আমাদের ট্যুর ম্যানেজার বলল ম্যালে যাওয়ার যে রাস্তা টোটালি পুলিশ ব্লক করে দিয়েছে, কারণ যতক্ষণ না বরফ ওখান থেকে সরানো হবে কোনো গাড়ি ওখানে এন্ট্রি নিতে দিচ্ছে না। আপনারা সামনেই একটা মন্দির আছে এবং একটু ঘোরার জায়গা আছে, আপনারা ঘুরে আসুন। পাহাড়ি অঞ্চলের যে কোনো জায়গারই সিনিক বিউটি অপূর্ব, ফটো তুলে শেষ করা যায় না। পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে এই ওক, পাইন, দেবদারু গাছের এই জঙ্গল যেন এক অপূর্ব মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। আমরা উপরের দিকে উঠে গেলাম, সেখানে ভারী সুন্দর, কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, যেদিকেই তাকাচ্ছি পাহাড়ের কোলগুলো সাদা হয়ে আছে, পড়ন্ত সূর্যের কিরণ যেখানেই পড়ছে সেখানটা চকচক করে উঠছে, গাছগুলো ঢেকে রয়েছে পুরো বরফে। এ এক মায়াবী সৌন্দর্য। স্নোফল কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু বেশি স্নোফল হলে তার সাইড এফেক্ট আছে। স্নো ট্রিপে যদি পাহাড়ে ঘুরতে যাও তাহলে তোমাদের যে কোনো সময় মাইন্ড মেকআপ করেই রাখতে হবে, কারণ কখন কি হবে কেউ সেটা জানে না। তাই আমরা ম্যালে না যেতে পারলেও চারিদিকে ভালোই ঘুরে নিলাম। এই সামনে যে মন্দিরটা আছে সেখানেও গিয়ে দর্শন করে আসলাম। সেই মন্দিরটা বেশ সুন্দর, বিকেলটা ভালোই কেটে। অবশেষে আমরা চলে আসলাম হোটেলে। কাল সকালবেলায় যদি রাস্তা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা ম্যাল এবং আশেপাশের স্পটগুলো দেখে নেব। পরের দিন সকালবেলায় আকাশ একদম রোদ ঝলমলে ছিল। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা সকলে মিলে ওই গাড়িটাতে করে ম্যালের উদ্দেশ্যে রওনা হলাম। কোথা থেকে এসছো? হ্যাঁ, আমি বাগনান বলছি। তুমি বাগনানে তুমি চেনো কোথায়? একসাথে যাওয়ার এটাই একটা আনন্দ। আমরা সকলেই অপরিচিত, কিন্তু এই একদিনের মধ্যে আমরা খুব পরিচিত হয়ে গেছি সকলের। ম্যালের কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু রাস্তাঘাট দেখো কি হয়ে আছে, পুরো বরফে ঢেকে রয়েছে। সাইড দিয়ে যে গাড়িগুলো সেইগুলো পুরো বরফে চাপা পড়ে আছে মনে হচ্ছে। এই বরফগুলো কবে গলবে কে জানে। রোদ কিন্তু আজকে বেশ ভালোই উঠেছে, দিনটা খুব ঝলমল করছে সকাল থেকে, যার জন্য আমরা আরও বেরোতে পারলাম। হোটেল থেকে দুটো গাড়ি একসাথে রওনা দিয়েছিল। একটা গাড়ি একটু পিছিয়ে যাওয়াতে আমাদের গাড়িটা একটু দাঁড়িয়েছিল। সেই সুযোগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর যে বরফগুলো রয়েছে সেই নিয়ে সব খেলা করতে শুরু করেছে।
এবার আমরা ম্যালে চলে এসেছি। যেখানে গাড়ি পার্কিং করেছে সেইখান থেকে ম্যালে ওঠার জন্য আবার সিমলা লিফটের ব্যবস্থা করেছে। প্রায় দুবার লিফটে চড়তে হয়, প্রায় 6 তলা হাইট। একটা লিফটে উঠে আবার সেকেন্ড বার আরেকটা লিফটে উঠতে হয়, উঠে একদম ম্যালে, কারণ এতটা হাইট নিচে এই গাড়ি পার্কিং ব্যবস্থা। যাই হোক, সেই 20 টাকা করে লাগে, একবার টিকিট কাটলেই দুবার ওঠা যায়। এই ম্যালে এসে আমরা পৌঁছে গেছি। দেখো ম্যালের চারিদিকে বরফ, মানে হাঁটা যাচ্ছে, যে কোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কা। যেহেতু 26শে জানুয়ারি তার প্যারেড হচ্ছে, সেই দেখার সুযোগ আমাদের হয়ে গেল। 26শে জানুয়ারি সিমলায় ছিলাম, এটা মনে থাকবে সব সময়। জাস্ট এই সময়টায় ম্যালে উপস্থিত থাকার কারণে এই সুন্দর প্রোগ্রামটা দেখতে পেলাম। ম্যালের ঠিক পাশেই সিমলার বিখ্যাত সেই চার্চ। পর্যটকরা সাধারণত ম্যাল রোড ঘোরার সময় এই ঐতিহাসিক চার্চটি পরিদর্শন করে নেয়। এই চার্চের রঙিন কাচের জানলা নাকি রাতের আলোতে ঝলমল করে, কিন্তু এখন দিনের বেলায় সেটা কিছু বোঝার উপায় নেই। এই চার্চের চারিদিকেই বরফের স্তূপ জমে রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সিমলাতে দ্বিতীয় দিন। প্রত্যেকেই তোমরা জানো সিমলা মানালিতে প্রচণ্ড তুষারপাত হওয়ার জন্য চারিদিকের অবস্থা বিপর্যস্ত হয়ে রয়েছে। বাট সিমলা ম্যালে পুরোটাই বরফে ঢেকে গেছে। দুদিন আগের অবস্থা ভাবা যায়। কিন্তু আজকে যেহেতু এখানে 26শে জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠান আছে, পুরোটাকে ক্লিয়ার করে দিয়েছে, তার জন্য আমরা এখানে আসতে পারছি এবং করছি। ঠান্ডা প্রচণ্ড, ভালোই লাগছে। তোমরা পাশে থেকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। মাঝখানটা পরিষ্কার করে দিয়েছে, কিন্তু সমস্ত বরফগুলো জমে গেছে সাইড দিয়ে। এই তুষারপাতের খবর শুনে দিল্লি সারাউন্ডিংস এলাকা থেকে প্রচুর পর্যটক এসে ভিড় জমিয়েছে সিমলাতে। তার জন্য আরোই গাড়ির জ্যাম হয়ে গেছে রোডগুলোতে। ম্যাল থেকে আমরা চলে আসলাম কালীবাড়িতে। কালীবাড়ি ঢুকে যারা এর আগে গেছো কালীবাড়িতে তারা বুঝতে পারবে, পুরো যে চাতালটা রয়েছে পুরোটাই বরফে রয়েছে। কিছু জায়গা বরফটা সরিয়ে দিয়েছে চলাফেরা করার জন্য, কিন্তু এই দিকটা পুরোটাই বরফ। কচিকাচাগুলো এই বরফের মধ্যে খুব আনন্দ করছে। এইদিকে সন্ধে হয়ে আসছে, মন্দিরে ঠাকুরমশাই পুজোর ব্যবস্থা করছে। তোমাদের বলছিলাম না বন্ধুরা, যে অতিরিক্ত স্নোফল হলে সেটাও একটা বিপজ্জনক। যার জন্য মানে কি বলবো, হঠাৎ আমাদের কাছেই ট্যুর ম্যানেজারের ফোন আসাতে জানতে পারলাম মানালিতে এখনও অবধি স্নোফল হয়ে যাচ্ছে। তার ফলে রাস্তাঘাট পুরো বরফে ঢেকে রয়েছে, গাড়ি এগোতে পারছে না, যার জন্য পুরো রোড জ্যাম হয়ে রয়েছে। যদি আমরা কালকে মানালি যাই, প্রায় 5-6 কিলোমিটার দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে এবং এই রাস্তাটা হেঁটে নিজের লাগেজ নিয়ে সেই হোটেলে যেতে হবে। এই শুনে আমরা মোটামুটি সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। সত্যি কথা বলতে ওনাদেরও কিছু করার নেই, কারণ গাড়িটা এগোবে কী করে, তার আগে বহু গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে। স্নো ট্রিপে এইসব অসুবিধাগুলো হতে পারে। তাই বন্ধুরা, যদি তোমরা স্নো ট্রিপে আসো তাহলে ভাবনা চিন্তা করেই এসো। তবে এটাও ঠিক, এই বরফের সৌন্দর্যের জন্যই তো সিমলাতে এত মানুষ ভিড় করেছে, প্রচুর লোকজন এসছে এই তুষারপাত হয়েছে এই খবর পেয়ে। কালীবাড়িতে
আমি আগেও যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, এবারও দেখলাম প্রচুর এই বাঁদরের উপদ্রব। মানে তুমি পুজো দিয়ে প্যাকেটটা সঙ্গে সঙ্গে যদি ধরে না রাখো, ছো মেরে নিয়ে চলে যাবে। আমরা মেলে আসার পর যে যার মতো চারিদিকে ছড়িয়ে গেছি। কেউ লক্কর বাজারে মার্কেটিং করতে গেছে, কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ফেরার সময় আমরা এই রাস্তাটা ধরেই চলে আসলাম যেখানে আমাদের গাড়ি পার্ক করা ছিল। সামনে যে লাইট জ্বলছে এটা হচ্ছে সিমলা বিধানসভা। কীরকম শান্ত নিরিবিলি পরিবেশ, আমাদের এখানকার মতো নয় কিন্তু যে অনেক সিকিউরিটি দাঁড়িয়ে আছে বিধানসভার সামনে, সেরম বাড়াবাড়ি রকমের কিছু দেখলাম না। যাই হোক, এসে আমরা আমাদের গাড়িতে উঠলাম এবং হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে এসে রাতে আমরা সবাই মিলে ঠিক করলাম যে মানালিতে আমাদের যে 3 রাত্রি থাকার কথা ছিল সেইটা আমরা মানালি না গিয়ে আমরা চলে যাব অমৃতসর এবং অমৃতসরটা ঘুরে নেব এই সুযোগে। সেই মতো আমরা প্ল্যান করে নিলাম। সকালে উঠে 10টা নাগাদ ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে নিচে এসে গাড়িতে বসে পড়লাম এবং সিমলার এই তুষারাবৃত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, অমৃতসরের ভিডিও তোমরা পরবর্তীতে দেখতে পাবে। সিমলার এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শেষ করলাম আজকের ব্লগটা এখানেই।